অনেক কাল আগে এক রাজ্যে রাজা বীর সিং তার রানীর সাথে বাস করতেন। তাদের রাজ্য শান্তি ও সমৃদ্ধির প্রতীক বলে গণ্য হতো। তাদের ৩ পুত্র ছিল, বিক্রম, আদিত্য এবং বিরাট, যারা এখন বিবাহের উপযুক্ত হয়ে উঠেছিলেন। একদিন রাজা বীর সিং তাদের দরবারে ডাকলেন এবং গম্ভীর স্বরে বললেন, আমার সঙ্গীত প্রিয় সন্তানেরা, এখন সময় এসেছে যে তোমরা তোমাদের জীবন সঙ্গীকে বেছে নাও। কিন্তু আমি তোমাদের জন্য কোনো বধূ খুঁজে পাইনি। তাই এটি আমার আদেশ যে তোমরা সবাই তোমাদের নিজ নিজ জাদু ধনুক বাণ দিশ লক্ষ্য স্থির করবে এবং যেখানে তীর পড়বে সেখানেই তোমাদের বধূকে পাবে। ৩ রাজকুমারী আদেশ পালন করলেন এবং মহলের বাগানে দাঁড়িয়ে তীর ছুড়লেন। বিক্রমের তীর এক কৃষকের বাড়ির উঠোনে পড়ল। সেখানে কৃষকের সুন্দরী মেয়ে সেই তীর ফিরিয়ে দিলেন। আদিত্যের তীর এক আমের বাগানে গিয়ে পড়ল। সেখানে বাগানের মালকিন সেই তীর ফিরিয়ে দিলেন। কিন্তু বিরাটের তীর এত উঁচুতে গেল যে তার দেখাই গেল না। বিরাট তার তীর খুঁজতে বেরিয়ে পড়লেন। বেশ কয়েক ঘন্টা তীর খোঁজার পর তিনি জঙ্গলের ভেতরে একটি শান্ত পুকুরে পৌঁছালেন। সেখানে তিনি পুকুরের ঠিক মাঝে একটি পাথরের ওপর বসা একটি ব্যাঙকে দেখতে পেলেন। বিরাটের তীরটি তার মুখে ছিল। ব্যাঙটি বিনীতভাবে বললেন, হে ব্যাঙ, আমার তীর আমাকে ফিরিয়ে দাও। ব্যাঙটি হেসে সঙ্গীত উত্তর দিল, আমি ততক্ষণ পর্যন্ত এই তীর দেব না যতক্ষণ না তুমি আমাকে তোমার বধূ হিসাবে গ্রহণ করছো। বিরাট ইতস্তত করে বললেন, আমার পক্ষে এটা মেনে নেওয়া কঠিন হবে, কিন্তু বাবার আজ্ঞা পালন করাই আমার ধর্ম। এরপর বিরাট ও ব্যাঙ মহলে ফিরে এলেন। মহলে ফিরে এসে বিরাট তার বাবাকে সমস্ত ঘটনা জানালেন। রাজা গম্ভীর স্বরে বললেন, পুত্র, যদি তোমার ভাগ্যে ব্যাঙকে বিয়ে করা লেখা থাকে তবে আমাদের তা মেনে নিতেই হবে। আর তারপর ৩ ভাইয়ের বিয়ে হলো। বিক্রম ও আদিত্য সুন্দরী কন্যাদের বিয়ে করলেন এবং বিরাট এক ব্যাঙকে বিয়ে করলেন। সময় পেরিয়ে যেতে লাগল। একদিন রাজা আবার তাদের দরবারে ডাকলেন এবং বললেন, পুত্রেরা, এখন আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে কার স্ত্রী আমার জন্য সবচেয়ে সুন্দর জামা তৈরি করতে পারে। বিক্রম ও আদিত্য চিন্তামুক্ত ছিলেন, কিন্তু বিরাট কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। তিনি সমস্ত কথা তার ব্যাঙ স্ত্রীকে জানালেন। ব্যাঙটি বলল, আপনি চিন্তা করবেন না, সকালের মধ্যে জামা তৈরি হয়ে যাবে। রাত হতেই ব্যাঙটি তার খোলস খুলে ফেলল এবং এক সুন্দরী মেয়েতে রূপান্তরিত হল। আসলে সেই ব্যাঙটি ছিল এক রাজকুমারী, যাকে এক জাদুকরী ব্যাঙে পরিণত করেছিল। মেয়েটি রেশমি, সোনা ও রূপোর সুতো দিয়ে একটি অত্যন্ত সুন্দর জামা তৈরি করল। সকাল হতেই ৩ ভাই দরবারে হাজির হলেন। তারা নিজেদের জামা রাজাকে দেখালেন। বিক্রম ও আদিত্যের জামা সাধারণ বলে গণ্য হল, কিন্তু বিরাটের জামা রাজা এবং দরবারের লোকদের মুগ্ধ করে দিল। রাজা আবারও আদেশ দিলেন, এখন আমি দেখতে চাই যে আমার ৩ পুত্রবধূর মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং মুখরোচক খাবার কে বানাতে পারে। বিক্রম ও আদিত্যের স্ত্রীরা চিন্তামুক্ত ছিলেন, কিন্তু ছোট রাজকুমার আবার চিন্তিত হয়ে পড়লেন। তিনি সমস্ত কথা ব্যাঙকে জানালেন। ব্যাঙটি হেসে বলল, এই তো সামান্য ব্যাপার স্বামী, আপনি চিন্তা করবেন না, আগামীকাল সকালের মধ্যে সব তৈরি হয়ে যাবে। এদিকে 2 বড় ভাইয়ের স্ত্রীরা মহলের রান্নাঘরে গিয়ে রুটি তৈরি করা শুরু করলেন এবং মাঝরাত হতেই ব্যাঙটিও তার খোলস খুলে এক সুন্দরী মেয়েতে রূপান্তরিত হলো। সে রান্না শুরু করল এবং নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করল। তার রান্নার গন্ধে পুরো মহল ভরে গেল। কিন্তু ব্যাঙকে এমনটি করতে রাজকুমার বিরাট দেখে ফেলেছিলেন। পরের দিন সকালে বিরাট খাবার নিয়ে চুপচাপ দরবারে পৌঁছালেন। সেখানে আগে থেকেই তার 2 ভাই উপস্থিত ছিলেন। রাজা বিক্রমের থালা দেখলেন, যেখানে পোড়া রুটি এবং সাধারণ দেখতে কিছু পদ ছিল। এরপর তিনি তার দ্বিতীয় পুত্র আদিত্যের থালায় দেখলেন। তার থালার অবস্থাও একই ছিল। রাজা রাগের সাথে বললেন, এই খাবার তো কুকুরও খাবে না, এটাই কি রাজকীয় ভোজ? এরপর বিরাট তার থালা রাজার সামনে পেশ করলেন। থালায় ছিল সোনালি রুটি, জাদুকরি মশলায় সুগন্ধি সবজি এবং উজ্জ্বল নানা পদ। রাজা অবাক ও খুশি হয়ে বললেন, বাহ, এটাই রাজকীয় খাবারের আসল স্বাদ। এরপর রাজা এই আদেশ দিলেন, আগামীকাল মহলের রাজভোজে তোমাদের 3 জনের স্ত্রীরা নৃত্য করবে এবং আমি দেখতে চাই যে তাদের মধ্যে সবচেয়ে ভালো নৃত্য কে করে। বিরাট আবার সমস্ত কথা তার ব্যাঙ স্ত্রীকে জানালেন। ব্যাঙটি বলল, আপনি চিন্তা করবেন না, শুধু আপনি রাজভোজে যান, আমি চলে আসব।
পরের রাতে বিক্রম ও আদিত্য তাদের নিজ নিজ স্ত্রীকে নিয়ে রাজভোজে পৌঁছলেন, কিন্তু বিরাট একা গেলেন। রাজা বললেন, পুত্র, তোমার স্ত্রী কোথায়? বিরাট বললেন, বাবা, সে অল্পক্ষণের মধ্যেই এসে যাবে। তখনই রাজমহলে এক সুন্দরী মেয়ে পৌঁছলেন, যাকে দেখে সকল অতিথির চোখ কপালে উঠল। রাজা নাচের আদেশ দিলেন এবং রাজকুমারের ম্যাং স্ত্রী নাচ শুরু করলেন। তিনি অত্যন্ত সুন্দরভাবে নাচতে লাগলেন। সকল অতিথি তার নাচের প্রশংসা করলেন। এটা দেখে দুই বড় রাজকুমারের স্ত্রীরা ঈর্ষান্বিত হলেন এবং তারপর দুজনও নাচার চেষ্টা করলেন, কিন্তু যেই তারা হাত ঘোরালেন, তাদের গয়না উড়ে রাজার মুখে আঘাত করল। এতে রাজা রেগে গিয়ে অনুষ্ঠান মাঝপথে ছেড়ে চলে গেলেন। এদিকে বিরাটকে চিন্তা গ্রাস করল যে পাছে তার স্ত্রী আবার ব্যাঙনার সঙ্গীত হয়ে যান। তখনই হঠাৎ তার মনে পড়ল যে তার স্ত্রী ব্যাঙের খোলস খুলেছিলেন। তিনি তাড়াতাড়ি তার কক্ষে গেলেন এবং ব্যাঙের খোলসটি পুড়িয়ে দিলেন। তার মনে হলো যে এখন তার স্ত্রী চিরকালের জন্য তার সাথে থাকবেন। কিন্তু ঠিক তখনই তার স্ত্রী সেখানে চলে এলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, এ কি করলেন আপনি স্বামী? আর মাত্র একটা দিন অপেক্ষা করলেই তো হতো, তাহলে আমরা চিরকাল একসাথে থাকতে পারতাম। এরপর তিনি একটি সোনালী তোতা পাখিতে রূপান্তরিত হয়ে সেখান থেকে উড়ে জঙ্গলের দিকে চলে গেলেন। রাজকুমার দৌড়ে তার পিছু পিছু গেলেন, কিন্তু তার স্ত্রীর কোনো খোঁজ পেলেন না। রাজকুমার তাকে খুঁজতে খুঁজতে বছর কেটে গেল। তার পোশাক ছিঁড়ে গিয়েছিল এবং দাড়ি বেড়ে ঝোপের মতো হয়ে গিয়েছিল। একদিন তিনি জঙ্গলে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসেছিলেন। তখনই তার নজর জঙ্গলে তৈরি একটি কুঁড়েঘরের ওপর পড়ল। বিরাট ভয় পেয়ে কুঁড়েঘরের ভেতরে গেলেন, যেখানে তার এক বৃদ্ধ মহিলার সাথে দেখা হলো। মহিলাটি বললেন, তুমি কে বাবা, আর এই জনশূন্য জঙ্গলে কাকে খুঁজে বেড়াচ্ছ? রাজকুমার কাঁদতে কাঁদতে বৃদ্ধাকে সবকিছু জানালেন। বৃদ্ধ মহিলা বললেন, রাজকুমার, তোমার স্ত্রী কোনো সাধারণ নারী নন। তিনি প্রতিবেশী দেশের রাজকুমারী, যাকে এক জাদুকরী তার সৌন্দর্যের কারণে ব্যাঙ করে দিয়েছিল। বিরাট বললেন, দাদিমা, আপনি কি জানেন আমার স্ত্রী কোথায়? মহিলাটি বললেন, তোমার স্ত্রীর আত্মা এখনও সেই জাদুকরীর কাছেই আছে, যে মায়াবী জঙ্গলের একটি গুহায় থাকে। কিন্তু মনে রেখো, সেখানে পৌঁছনো খুব কঠিন। সেই জাদুকরীর আত্মা একটি আয়নার ভেতরে বন্দী আছে, যার প্রহরা দেয় এক ভয়ঙ্কর রাক্ষস। এরপর বৃদ্ধ মহিলা তাকে নতুন পোশাক এবং একটি জাদুকরী পাথর দিলেন। তিনি তার পেছন পেছন মায়াবী জঙ্গলে পৌঁছলেন। সেখানে তিনি রাক্ষসের সাথে লড়াই করলেন এবং জাদুকরী আয়নাটি ভেঙে দিলেন। এতে গুহার ভেতরে বসা জাদুকরীর শেষ হলো। কিন্তু বিরাট চিন্তিত ছিলেন যে তিনি তার স্ত্রীকে কিভাবে খুঁজে পাবেন। তখনই তার স্ত্রী তার সামনে আবির্ভূত হলেন। তিনি বললেন, স্বামী, আপনি সময় মতো এসেছেন, না হলে সব শেষ হয়ে যেত। তারপর তারা দুজন রাজ্যের দিকে রওনা হলেন। তখনই রাজকুমারী হঠাৎ আবার ব্যাঙে রূপান্তরিত হয়ে গেলেন। এরপর রাজকুমার তাকে বৃদ্ধ মহিলার কাছে নিয়ে গেলেন। সেখানে মহিলাটি জানালেন, পুত্র, তুমি তোমার স্ত্রীর ব্যাঙের খোলসটি পুড়িয়ে দিয়েছিলে। এই কারণে জাদুকরীর জাদুর কিছু অংশ এখনও তোমার স্ত্রীর মধ্যে রয়ে গেছে। বিরাট বললেন, দাদিমা, কোনো উপায় বলুন যাতে আমার স্ত্রী ঠিক হতে পারেন। মহিলাটি বললেন, একে পুরোপুরি ঠিক করার জন্য তোমাকে দুটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে অমৃত পুষ্প আনতে হবে, যা একটি দুর্গের কুণ্ডের মধ্যে আছে। রাজকুমার সফরে বেরিয়ে পড়লেন। তিনি জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি ঝর্ণার কাছে পৌঁছলেন, যার ওপর কাঠের পুল তৈরি করা ছিল। রাজকুমার যেই পুল পার হওয়ার চেষ্টা করলেন, তখনই তার সামনে একটি বিশাল সাপ আবির্ভূত হলো। সাপটি বলল, এই পুল পার হওয়ার জন্য তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে, না হলে মরার জন্য তৈরি থাকো। রাজকুমার বললেন, বলো, আমি প্রস্তুত। সাপটি বলল, বলো, আমি রাস্তায় চলি, কেউ আমাকে দেখতে পায় না, সবাই আমাকে ভয় পায়। আমি সব জায়গায় আছি, তবুও কখনো সামনে আসি না। আমি কি? রাজকুমার গভীরভাবে ভাবলেন এবং বললেন, অন্ধকার, যাকে কেউ দেখতে পায় না। রাজকুমার এমন কথা বলার সাথে সাথেই সাপটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তিনি আরও এগিয়ে গেলেন, যেখানে তিনি একটি দুর্গ দেখতে পেলেন। যেই তিনি অমৃত পুষ্প নিতে এগিয়ে গেলেন, কিছু ছায়া তাকে ঘিরে ধরল। রাজকুমার তার তলোয়ার বের করে সেই ছায়াদের সাথে যুদ্ধ করে তাদের হারিয়ে দিলেন। এরপর তিনি অমৃত পুষ্প নিয়ে বৃদ্ধ মহিলার কাছে পৌঁছলেন। বৃদ্ধ মহিলা যেই অমৃত পুষ্প দিয়ে ব্যাঙটিকে স্পর্শ করলেন, হঠাৎ ব্যাঙটি মিয়েতে রূপান্তরিত হয়ে জাদুকরীর জাদুও শেষ হয়ে গেল। তারপর রাজকুমার এবং তার স্ত্রী বৃদ্ধ মহিলার অনুমতি নিয়ে রাজ্যে ফিরে এলেন।